সোহাগ হত্যায় আরও একজন গ্রেপ্তার। অভিযুক্ত নান্নু ইটের ব্লক দিয়ে আঘাত করা 4 জনের একজন। যুক্তরাষ্ট্রের 35% শুল্ক ঘোষণায় অনেক ক্রয়াদেশ স্থগিত। বাড়তি কর নিতে অনাগ্রহ ক্রেতার। 5 মাস ধরে বন্ধ সিলেটের ফেঞ্চুগঞ্জের ইউরিয়া কারখানা। পরিচালন সীমাবদ্ধতাকে দুষছেন কর্তৃপক্ষ। চাঁদপুর শহরে তদারকি অভাবে নষ্ট পুলিশের সিসি ক্যামেরা। শহরে বাড়ছে অপরাধ প্রবণতা। সামান্য জোয়ারেই দুর্বল বাঁধ ভেঙে প্লাবিত হয় হাতিয়া। দ্রুত মেরামত না হলে বড় ক্ষতির শঙ্কা। স্বাগত। এখন জনপদে আপনাদের সাথে আছে তানজিম শাফিন। রাজধানীর মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার হয়েছে। গেল রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব জানায়, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনিয়নের বালিয়া গ্রামে মামার বাড়ির পাশের একটি বাড়ি থেকে নান্নুকে আটক করা হয়। ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার 6 নম্বর আসামি সে। ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন নান্নু। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হলো। গেল বুধবার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়। পরদিন এ ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় 19 জনের নামে মামলা করেন। অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ চাঁদপুর শহর নিরাপদে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয় সিসিটিভিকে। কিন্তু এতে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি পাল্টাতে থাকলেও পর্যবেক্ষণের অভাবে একে একে নষ্ট হয়ে গেছে সব ক্যামেরা। এতে শহরে বেড়েছে অপরাধ প্রবণতা। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তালহা জুবাইরের প্রতিবেদন। 2 লক্ষাধিক মানুষের বসবাস চাঁদপুর শহরে। প্রায় 26 বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভায় মানুষের পাশাপাশি বাড়ছে ভবনও। জননিরাপত্তায় 2019 সালে শহর জুড়ে 60টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসায় পুলিশ। কিন্তু রক্ষণাবেক্ষণ না থাকায় 2 বছরের মধ্যেই বিকল হয়ে যায় প্রায় সবগুলো ক্যামেরা। শহরের কালীবাড়ি, লঞ্চঘাট, মোলহেড, বাস স্ট্যান্ড সহ ব্যস্ততম এলাকাগুলো এখন ক্যামেরা শূন্য। ফের মাথাচাড়া দিয়েছে কিশোর গ্যাং। পাল্লা দিয়ে বাড়ছে ছিনতাই ও ইপটিজিং। শুধু নিরাপত্তা নয়, ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে যানজট নিয়ন্ত্রণেও কাজ করত এসব ক্যামেরা। সম্প্রতি শহরের স্ট্যান্ড রোডে এক প্রতিষ্ঠানে ঘটে বড় ধরনের চুরির ঘটনা। 20 লাখ টাকার পণ্য আর 8 লাখ টাকা নগদ নিয়ে যায় চোরচক্র। পুলিশ কয়েকজনকে আটক করলেও উদ্ধার হয়নি কিছুই। শহরের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত সিসি ক্যামেরা বসানোর দাবি পৌরবাসীর। সিসি ক্যামেরা থাকলে এই জিনিসটা থেকে অনেকটাই মেন্টালিটি ভাবে আমরা অনেকটা সেফ থাকি, যে না হ্যাঁ ইমার্জেন্সি কোনো একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। বিভিন্ন জায়গায় চুরিও হয়। এখন এই সিসি ক্যামেরা থাকলে সুবিধা হতো যে আপনার কে নিচে, কে আসছে, কে গেছে, কে দৌড়াদৌড়ি করতেছে, কে প্রুফিং করতেছে, এটা দেখা যেত। সিসি ক্যামেরাটা যখন ছিল তখন গ্যাঞ্জামটা কম হয়েছে এবং ইপটিজিংটাও কম হয়েছে। এই যদি সিসি ক্যামেরা থাকতো, প্রতিটা রোডে থাকতো, তাহলে সড়ক অ্যাক্সিডেন্টও কম হইতো, মানুষের নিরাপত্তা, যানবাহনের নিরাপত্তা হইতো। মনিটরিংটা সঠিকভাবে থাকতো, তাহলে এগুলো নষ্ট হতো না। একটা নষ্ট হলে ঠিক করলে আবার পরবর্তীতে ঠিক হয়ে যেত। জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও পৌরসভার অর্থায়নে বসানো হয়েছিল সিসি ক্যামেরা। অপরাধীদের নিয়ন্ত্রণে রাখতে নতুন বাজার সহ পুরান বাজার বাণিজ্যিক এলাকাও সিসি ক্যামেরার আওতায় আনার দাবি ব্যবসায়ী নেতার। প্রায় 60টি ক্যামেরা বসানো হয়েছিল। পরবর্তীতে এটা পুরান বাজারেও এটা সম্প্রসারিত করার কথা ছিল, কিন্তু পরে পুরান বাজারে আর বসানো হয় নাই। কিন্তু আমার মনে হয় যে যদি পুরা শহরকে পুরান বাজার নতুন বাজার মিলে সিসি ক্যামেরার আওতায় আনা যায়, তাহলে কিন্তু অপরাধের সূত্রগুলো ধরা কিন্তু খুবই সহজ। সিসি ক্যামেরাগুলো পুনরায় চালুর জন্য কাজ চলছে বলে জানায় পুলিশ। সিসি ক্যামেরা থাকলে আমাদের বেশি সুবিধা হইতো চোরদের শনাক্ত করতে। আশেপাশে ক্যামেরাগুলো সচল না থাকায় চোরগুলো শনাক্ত করতে আমাদের সমস্যা হচ্ছে। আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি আমাদের সিসি ক্যামেরা আওতায় থাকতো, তাহলে আমাদের চাঁদপুর সদরের মধ্যে
অপরাধ অনেক কমে আসছে। চাঁদপুর পৌরসভা এবং চাঁদপুর চেম্বার অফ কমার্সের উদ্যোগে 26টি স্পটে মোট 60টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। বিশেষ করে কোনো অপরাধ যখন সংঘটিত হয় তখন এই সিসি ক্যামেরা থাকার পরে আমরা খুব সহজেই এই অপরাধ কারা সংঘটিত করছে বা তারা কোন রুট ব্যবহার করছে এখান থেকে আমরা ভিডিও ফুটেজ নিয়ে এই অপরাধীদের আমরা শনাক্ত করতে পারি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার জরুরি বলে মনে করছেন সচেতন মহল। সিসি ক্যামেরা শুধু স্থাপন করলেই হবে না, প্রয়োজন নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ। এতে করে অপরাধ প্রবণতা কমার পাশাপাশি অধিকতর নিরাপদ হয়ে উঠবে এই জনপদ। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপের ঘোষণায় অনিশ্চয়তায় পড়েছে তৈরি পোশাক শিল্প। এর মধ্যে অনেক ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশ স্থগিত করেছে, অনেকে আগাম বলে দিয়েছে বাড়তি শুল্কের ভার নেবে না তারা। এতে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি হুমকির মুখে পড়ার শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। বিজিএমইএ বলছে কূটনৈতিক দক্ষতায় সমাধান না হলে বন্ধ হবে অনেক কারখানা, যার প্রভাব পড়বে সার্বিক অর্থনীতিতে। হাজেরা শিউলির প্রতিবেদন। এককভাবে যুক্তরাষ্ট্র দেশীয় তৈরি পোশাকের সবচেয়ে বড় রফতানি গন্তব্য। বিদায়ী অর্থ বছরে দেশটিতে প্রায় 8.5 বিলিয়ন বা $878 কোটি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। যদিও 1 আগস্ট থেকে বাংলাদেশি রফতানি পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের 35% শুল্ক বাড়ানোর ঘোষণায় নড়েচড়ে বসেছেন মার্কিন ক্রেতারা। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগের দেয়া ক্রয়াদেশ আপাতত স্থগিত রাখতে বলছেন বেশ কিছু ক্রেতা প্রতিষ্ঠান। কেউ কেউ ইঙ্গিত দিয়েছেন বাড়তি শুল্কের বোঝা বইতে হবে রপ্তানিকারককে, যা এই শিল্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। উচ্চ শুল্ক বহাল থাকলে অর্ডার বাতিল কিংবা পোশাকের মূল্য কমিয়ে দেবে ক্রেতা, এমন শঙ্কায় ভুগছেন রপ্তানিকারকরা। এখনকার মার্কেটিংটা বায়াররা যে অর্ডারগুলো প্লেস করছে তারা একটা কন্ডিশন দিয়ে প্লেস করছিল যে ট্যারিফ ইস্যুর উপরে অনেক কিছু নির্ভর করে। তারা বলছে ঠিক আছে আমি অর্ডারটা দিচ্ছি, কিন্তু ইউএস ট্যারিফটার ডিসিশন কি হয় ওটা যদি তোমাদের ফেভারে না থাকে তখন তোমাদেরকে এটা ক্যারি করতে হবে। তখন এটা ক্যারি করার সামর্থ্য তো আসলে সেক্টরের নেই, কারণ আমরা তো আসলে অ্যাফোর্ড করতে পারবো না। যে মালগুলো আমাদের প্রোডাকশন হাউসে আছে বা যেগুলো আমরা নেক্সট মান্থে শিপমেন্ট করব বা আপকামিং যে শিপমেন্ট করব সেগুলোর উপর হয়তো বায়াররা নতুন করে চিন্তা করবে বা অর্ডার ক্যান্সেলেশন একটা ইস্যু আছে। হ্যাঁ, ওভারঅল যে ব্যাপারটা হচ্ছে টেরিফটা তো অ্যাকচুয়ালি জনগণের উপর পড়বে, যারা এন্ড ইউজার, যারা ক্রয় করবে তাদের উপরই তো পড়বে। এখন তাদের উপর যখন পড়বে আলটিমেটলি বাইং ক্যাপাসিটিটা অনেক কমে যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে 15 থেকে সর্বোচ্চ 32% শুল্ক দিতে হয়। নতুন ঘোষণা কার্যকর হলে গড়ে শুল্ক দাঁড়াবে 51%। ব্যবসায়ীরা বলছেন বর্ধিত শুল্ক হার বহনের সক্ষমতা নেই রপ্তানিকারকদের। এটি কার্যকর হলে বিপর্যয়ের মুখে পড়বে তৈরি পোশাক খাত। স্বাভাবিকভাবেই কম মূল্যের বাজারে ঝুঁকবে ক্রেতা, ফলে বন্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্র নির্ভর অনেক তৈরি পোশাক কারখানা। চট্টগ্রাম থেকে মার্কিন বাজারের 60% পোশাক রফতানি হওয়ায় বেশি বিপদে পড়বেন এখানকার উদ্যোক্তারা। এই যে অর্ডারগুলো রানিং আছে আমরা ভয়ে আছি সবচেয়ে বেশি। আমার বায়ার যদি কালকে বলে আমার বাড়তি ডিউটিগুলো তোমাকে পেমেন্ট করতে হবে, না হলে আমার গুডস আমি নিব না, সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য পুরাটা লায়াবিলিটি হয়ে ওই ফ্যাক্টরি কলাপস হয়ে যাবে। এবং এত শ্রমিক নিয়ে যদি কোনো ফ্যাক্টরি বন্ধ হয় তাহলে যাবে কোথায়? এবং এটা যদি না কমায়, আমি ফিউচারের কথা বলছি না, রানিং যারা আমরা যে রানিং অর্ডারগুলো আছে এগুলো নিয়ে সবাই কিন্তু মুখ থুবড়ে পড়বে। যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে মার্কিন বাজারে শুল্ক হারে সমতা রাখতে সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। কনসিকুয়েন্স যদি এটা অক্ষুণ্ণ থাকে তাহলে বাংলাদেশের বর্তমান যে প্রায় 9 বিলিয়ন ডলারের যে বিজনেস আমেরিকাতে আছে এটা 3 বিলিয়নের মধ্যে চলে আসবে। যারা আমরা আমেরিকান মার্কেটে ব্যবসা করি, হুট করে আমরা কিন্তু নতুন বাজারে প্রবেশ করার কোনো অপশান নাই। বিজনেস একটা নেগোসিয়েশন, ফেলোশিপ এবং অনেক দিনের একটা বিজনেস ফ্রেন্ডলি থাকে। তবে এইটুকু বলতে চাই যে সরকার যে কোনো কিছুর বিনিময়ে, লাইক অন্যান্য কান্ট্রি যেভাবে এগিয়ে আসছে সেভাবে বিনিময়ে যদি আমেরিকান সরকারের সাথে যদি একটা সুরাহা করে, তাহলে আমরা মনে করছি যে আমাদের এই যে ট্যারিফটা অন্য দেশের সাথে সমতা আসবে।
বিশ্ব বাজারে বর্তমানে দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। তবে প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনাম ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক ও ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক হার কম হওয়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। কখনো গ্যাস সংকট, কখনো যান্ত্রিক ত্রুটি। চালু হওয়ার পর থেকেই এমন নানা অজুহাতে প্রায় ইউরিয়া উৎপাদন বন্ধ থাকে সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানায়। গেল প্রায় 5 মাস ধরে বন্ধ থাকায় আর্থিক ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের। যদিও কারখানা সংশ্লিষ্টরা বলছেন পরিচালন সীমাবদ্ধতার কারণেই বারবার এমনটা হচ্ছে। সেলিম মিয়ার ক্যামেরায় গুলজার আহমেদের প্রতিবেদন। দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা। তবে দীর্ঘদিন ধরে এখানে থমকে আছে উৎপাদন। গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে 2024 সালের মার্চ থেকে 3 দফায় কারখানা বন্ধ ছিল 125 দিন। আর চলতি বছরে 12ই মার্চ থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে উৎপাদন। কারখানা বন্ধ থাকায় 1100 টন ইউরিয়া সার উৎপাদন সক্ষমতার এ কারখানায় দৈনিক গড়ে ক্ষতি হচ্ছে প্রায় 2.5 কোটি টাকা। 3 দফা উৎপাদন বন্ধ থাকায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 500 কোটি টাকারও বেশি। সার উৎপাদন বন্ধ থাকায় ইউরিয়া ও অ্যামোনিয়া সংকট বেড়েই চলেছে। ফলে আমদানি করা সার কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে ব্যবসায়ীদের। উৎপাদন বন্ধের পেছনে হিমাগারের তরল অ্যামোনিয়ারও সংকটকে অন্যতম কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আমরা ব্যবসায়ী বলতে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে আমরা টাইম মতো মালটা না পাই, তাহলে আমরা অর্থনৈতিক দিক দিয়ে হোক সব দিক দিয়ে তো আমরা ক্ষতিগ্রস্ত। ইদানিংকালে গ্যাসের সংকটের কারণে বেশ কিছু ইউরিয়া কারখানা আমাদের বন্ধ রয়েছে। 1 টন ইউরিয়া সার বাইরে থেকে আনতে গেলে আমরা ডলার হিসাবে আনতে হয়, আর আমাদের এখান থেকে ধরেন যদি প্রোডাকশন হয় তা আমাদের অনেক কম। যদিও কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক বলছেন উৎপাদন স্বাভাবিক না থাকার পেছনে গ্যাস সংকট, আমলাতান্ত্রিক জটিলতা আর দক্ষ জনবলের অভাব অন্যতম কারণ। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যেই ফের উৎপাদনে যাওয়ার আশ্বাস এই কর্মকর্তার। এটা বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা আছে, ক্রয় প্রক্রিয়া আছে, শিডিউলমেন্ট আছে, ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে আছে, তারপরে আপনার নো হাওয়ের অভাব আছে, দক্ষ জনবলের অভাব আছে, ভেরিয়াস রিজন। এখন কেন নাই এর জবাব তো দেওয়ার এখতিয়ারও আমার না, আর এটা আমারও বিষয় না, কারণ আমি আদার ব্যাপারে জাহাজের খবর তো আমি দিতে পারবো না। এটা আমার রাষ্ট্রীয় পলিসি, রাষ্ট্রীয় অনেক সীমাবদ্ধতা আছে। 2016 সালে যাত্রা শুরু করে ফেঞ্চুগঞ্জের আধুনিক এ কারখানাটি ব্যয় হয়েছিল প্রায় 5.5 কোটি টাকা। প্রতিদিন 1760 টন ইউরিয়া ও 1000 টন অ্যামোনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও বেশিরভাগ সময়ই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি প্রতিষ্ঠানটি। উৎপাদনে আসার পর থেকে সিলেটের এই শাহজালাল সার কারখানাটি একের পর এক কারিগরি এবং পরিচালনাজনিত ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ফলে সরকার যেমন একদিকে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি অন্যদিকে কৃষি খাতে সার সরবরাহে দেখা দিচ্ছে ঘাটতি। সংশ্লিষ্টরা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর রক্ষণাবেক্ষণের দুর্বলতাই এর প্রধান কারণ। গুলজার আহমেদ, এখন ফেঞ্চুগঞ্জ, সিলেট। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়িবাঁধগুলোর অবস্থা খুবই নাজুক। সামান্য জোয়ারে বাঁধগুলো ভেঙে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি, গবাদি পশু ও ফসলি জমি। অনেক স্থানে বাঁধগুলো দুর্বল হয়ে যাওয়ায় প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে। নাসিম শুভর প্রতিবেদন। উপকূলীয় জনপদ নোয়াখালী হাতিয়ার বাদশা মিয়া হাজি গ্রামের আবুল হাশেম নাসিমা দম্পতি 2 বার মেঘনার ভাঙনে ভিটেমাটি হারিয়ে 4 সন্তান নিয়ে নদী পাড়েই ছোট্ট একটি ঘরে সংসার বেঁধেছেন। গেল মে মাসের 29 তারিখ সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মেঘনার তীব্র জোয়ারে দিনমজুর আবুল হাশেমের শেষ সম্বলটুকুও ভেসে গেছে। সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে পরিবারটি। কত ঘর উড়ে গেছে, ঘর তো না, এক আঁটু এক মাজা এক গলা হয়ে গেছে। এর ভিতরে হিয়ার আগে দিয়ে আঙুর রান্না বাই শেষ, আমরা আবার খানা দানাও খাইনো। এবার মানে ভাতের ভিতরে পানি, তরকারির ভিতরে পানি ঢুকে গেছে, ভাতের আলমিরি মানে যে মুজেটার দরিয়ে ফিরে এরকম মানে আমাদের ঘরের ভিতরে ফিরতে এসছে। সামানা যতটুকু আছে সব নিয়ে গেছে। এখন আমার থাকার মনে করেন খাওয়ার কোনো হিসাব ইনকাম করবার মতো কোনো ব্যবস্থা নাই। প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা হাজারো মানুষের নিরাপত্তায় বেড়িবাঁধের জন্য প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার বরাদ্দ আসে। সেই বরাদ্দ দিয়ে আবার কাজও হয়, কিন্তু টেকসই পরিকল্পনা ছাড়া এসব কাজ করায় জোয়ারের তোরে লন্ডভন্ড হয় বেড়িবাঁধ। তো অচিরে যদি এটা যদি মেরামত না করা হয়, যদি ঠিক না করা হয়,
তাহলে 20 টাকা লস হবে ব্যবসায়ীদের। এবং আফাজিয়া বাজার থেকে বাদরগোড়া পর্যন্ত পুরোটাই পানিতে বিলীন হয়ে যাবে। টেকসই উন্নয়ন বেড়িবাঁধ নির্মাণ করলে আমরা ভালোভাবে বাঁচতে পারবো, হাতের মানুষগুলো ভালো বাঁচতে পারবে। স্থানীয়দের অভিযোগ, বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধ সময়মতো মেরামতের উদ্যোগ নিলে কম খরচ ও সময়ের মধ্যে মানসম্মত কাজ করা সম্ভব। কিন্তু বর্ষার আগ মুহূর্তে নদীতে জোয়ারের পানি বাড়লে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বাঁধ মেরামতের উদ্যোগ নেয়। এতে একদিকে খরচ বাড়ে, অন্যদিকে তড়িঘড়িতে কাজ হয় নিম্নমানের। বেড়ি বানায়, বেড়ি 1 বছরের টিকে না, 1 সপ্তাহের মধ্যে বেড়ি ভাঙি যায়। সাধারণ জোয়ারের লগে বেড়ি ছিঁড়ে যায়। আমরা চাই আমাদেরকে একটা শক্ত করে বেড়ি বান্ধি দেওয়ার জন্য। তারা কি ঘুষ খেয়ে এটা কাজ করে, আর ঠিকাদাররা সংক্ষেপে মাটি দিয়ে চলে যা। আমরা জীবন বুড়ি আমরা কষ্ট করতে করতে আমাদের এই সময়টা এগিয়ে গেল, দিনটা এগিয়ে গেল। স্যার, সঠিক তদারকির অভাবে বেড়িবাঁধ নির্মাণ করায় বছর না পেরোতেই বেড়িবাঁধের পাশে থাকা উপকূলবাসীকে দুশ্চিন্তায় পড়তে হয়। তবে অনিয়মের কথা মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। আমাদের সর্বক্ষণিক তদারকির মাধ্যমে কাজগুলো সম্পন্ন করা, এবং এক্ষেত্রে আমাদের বোর্ডের অ্যাসেসমেন্ট কমিটি রয়েছে, যে আপৎকালীন যে কাজগুলো করা হয় এর বাইরে আমাদের যে রেগুলার যে কাজগুলো হয় তার ক্ষেত্রে টাস্কফোর্স কর্তৃক পিডিওয়ার্ক, পোস্ট ওয়ার্ক নিয়ে দেন আমরা আসলে কাজগুলো বাস্তবায়ন করি। সবসময় চেষ্টা করা ডিজাইন স্পেসিফিক অনুযায়ী কাজ করার জন্য। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নোয়াখালীতে 4 উপজেলায় 325 কিলোমিটার উপকূলীয় বাঁধ রয়েছে, যার মধ্যে এখনও 7 কিলোমিটার ঝুঁকিপূর্ণ। এখন নোয়াখালী। কয়েকদিনের ব্যবধানে আবারও ভারী বর্ষণে ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা সৃষ্টি হয়েছে। 3টি নদীর 41টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে যাওয়ায় ফুলগাজী ও পরশুরামে নতুন করে ছড়িয়েছে বন্যা আতঙ্ক। এছাড়া দুর্গত এলাকায় দেখা দিয়েছে নানা রোগও। এ নিয়ে আরও জানাতে ফেনীর ফুলগাজী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আক্রান্তদের কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে? কিন্তু যে দিয়ে কিন্তু সেটি ঢুকছে, যার ফলে একটা হচ্ছে গ্রাম প্রভাবিত হওয়ার পরে মধ্যে যে ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের রোগ কিন্তু ফুলগাজীর দুনিয়ামোড় একটি এলাকায় কিন্তু মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে, যে মেডিকেল ক্যাম্পের মতো রোগী কিন্তু আজকে তারা দেখার করেছে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে রয়েছে সে 41টি জায়গায় ভ্রমণ দেখা দিয়ে 41টি জায়গায় বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু এখনো কিন্তু পানি ঢুকছে, যার ফলশ্রুতিতে কিন্তু যে পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। নানা ধরনের রোগ এবং বিভিন্ন ধরনের চর্মরোগ থেকে রোগ দেখা দিয়েছে। আমরা রয়েছে সড়ক, তিনি আমাদেরকে ভিজিট দেখায় পরে দোকানে চলে আসবা। বেশি মানুষের কিন্তু সেবা দেওয়ার। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলাইমান ডালিম। ময়মনসিংহের ভালুকায় ফুটপাত থেকে উচ্ছেদের শিকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বরাদ্দ হয়েছে বেশ কিছু দোকান। এ নিয়ে আরও জানাতে ভালুকা থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন উচ্ছেদের শিকার ব্যবসায়ীদের এ পর্যন্ত কতটি দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে নেওয়া উদ্যোগ পর্যাপ্ত কিনা, ব্যবসায়ীরা কি বলছেন? শাফিন, ময়মনসিংহের ভালুকার যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে, এর ভালুকা উপজেলা সদরে এই মহাসড়কের পাশে বেশ কিছু বিক্ষিপ্ত দোকানপাট ছিল, অবৈধ ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা ছিল, যার কারণে মানুষজনের চলাচলের সমস্যা হতো এবং রাস্তায় যে যানজটের সৃষ্টি হতো। এবং এই বিষয়টিকে আমরা সমাধান করার জন্যে ভালুকা উপজেলা প্রশাসন সম্প্রতি উচ্ছেদ অভিযান পরিচালনা করে এবং উচ্ছেদ অভিযানে
বেশ কিছু দোকানপাট উচ্ছেদ হয় এবং বিশেষ করে যারা ক্ষুদ্র দোকানি, চায়ের দোকান সহ বিভিন্ন খাবারের দোকানের স্টল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যে সমস্ত দোকানপাটগুলোকে উচ্ছেদ করা হয় সেই সমস্ত দোকানের মালিক যারা তারা কিন্তু একটি দিশেহারা অবস্থার মধ্যে ছিলেন এবং তাদের যে আয় রোজগার সেটিও বন্ধ হয়ে গিয়েছিল। এটি নিয়ে তারা যখন দুশ্চিন্তায় ছিলেন ঠিক একই সময়ে ভালুকার উপজেলা প্রশাসন তাদের যে রুটি রোজগার বা আয় রোজগারের একটি ব্যবস্থা করে দিচ্ছে এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত দোকানপাট রয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যারা ছিলেন তাদের পুনর্বাসনের উদ্যোগ নেয় ভালুকা উপজেলা প্রশাসন এবং এর অংশ হিসেবে বেশ কিছু টি স্টল তৈরি করা হয়েছে। বিশেষ করে আজকে ক্ষতিগ্রস্ত প্রায় ২৮ জন চা দোকানদারকে তারা এই যে টি স্টলগুলো বরাদ্দ দেবেন এবং আজকে এগুলো হস্তান্তর করা হবে এবং আমরা দেখছি যে ভালুকার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাল মাহমুদ তিনি কিন্তু যারা এই টি স্টলগুলো বরাদ্দ পেয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং তাদেরকে এই টি স্টলগুলো বুঝিয়ে দিচ্ছেন। এবং একটি বিষয় এখানে বলে রাখি, যারা এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যারা এই টি স্টলগুলো পাচ্ছেন তারা কিন্তু দারুণ খুশি, অর্থাৎ এটি একটি স্টিলের কাঠামোর মধ্য দিয়ে এটি কিন্তু নান্দনিকভাবে একটি টি স্টল করে দেওয়া হয়েছে এবং এর নামগুলো কিন্তু বেশ চমৎকার এবং যারা এটি দেখছেন তারাই কিন্তু আনন্দিত হচ্ছেন এবং বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত দোকানদার তারা বেশ খুশি এই বিনামূল্যে এই টি স্টলগুলো পেয়ে এবং এগুলো আজকে উপজেলা পরিষদ থেকে হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে রাস্তার পাশে যে নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে যেখানে ফুটপাত দখল হবে না বা যান চলাচলের সমস্যা হবে না, মানুষের চলাচলের সমস্যা হবে না, ঠিক সেরকম জায়গায় কিন্তু এই বিষয়গুলোকে এই দোকানগুলোকে প্রতিস্থাপন করা হবে এবং ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন সেই বিষয়টি কিন্তু লক্ষ্য রেখে এই দোকানগুলো তৈরি করা হয়েছে। এবং আমি কথা বলেছিলাম ভালুকার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাল মাহমুদের সাথে, তিনি যেটি জানিয়েছেন যে সমস্ত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য কিন্তু তারা নানামুখী পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে আজকে যে ২৮টি টি স্টল দেওয়া হচ্ছে এর বাইরে কিন্তু একটি ফলের মার্কেট করে দেওয়া হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা একসাথে ফলের দোকান দিয়েছেন এবং আজকে টি স্টল দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে একটি হকার্স মার্কেট করা হবে বলেও তিনি জানিয়েছেন এবং বলছেন যে হকার্স মার্কেটে আজকে টি স্টলের বাইরে যে সমস্ত ক্ষতিগ্রস্ত দোকানদার রয়েছে যারা ক্ষতিপূরণ পাননি বা পুনর্বাসনের সুযোগ পাননি তাদের জন্য হকার্স মার্কেট করা হবে এবং হকার্স মার্কেটে কিন্তু তাদেরকে পুনর্বাসন করা হবে এবং যারা আজকে এখানে দোকানগুলো পেয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা তাদের যে জীবিকা নিয়ে যে হতাশার মধ্যে পড়েছিলেন আজকের এই টি স্টল পাওয়ার মধ্য দিয়ে তাদের সেই হতাশা কেটে গিয়েছে এবং এই দোকানগুলো বেশ নান্দনিকভাবে তৈরি করা হয়েছে এবং রাস্তার পাশে যখন যে জায়গাগুলোতে স্থাপন হবে সেখানেও কিন্তু একটি নান্দনিক পরিবেশ হবে বলে যারা দোকানদার রয়েছেন বা ভালুকার যারা স্থানীয় জনসাধারণ রয়েছেন তারা কিন্তু বলছেন। এবং এখানে যাদেরকে দোকান দেওয়া হয়েছে তাদেরকে একটি বিষয় বলা হচ্ছে যেন কখনোই এই দোকানের মাধ্যমে রাস্তাঘাট যেন দখল না রাখা হয় এবং কখনো ফুটপাত যেন বন্ধ না রাখা হয়, এই বিষয়গুলোর প্রতি জোর দিতে বলেছেন এবং যারা এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আজকে দোকান পাচ্ছেন এবং তাদের জন্য সবসময় উপজেলা প্রশাসন থেকে সহায়তা করা হবে বলেও আমাদেরকে জানানো হয়েছে। তো এই মুহূর্তে যে টি স্টলগুলো তৈরি করা হয়েছে সেগুলো যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসাবে আজকে ২৮টি দোকান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে দেয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভালুকা থেকে সর্বশেষ। ময়মনসিংহে উচ্ছেদ হওয়া ভাসমান দোকান আবার পুনর্বাসন করছেন এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। কৈশোরের পাঠাভ্যাস গড়ে তোলার সামাজিক আন্দোলন কৈশোর তারুণ্যের বই ট্রাস্টের নবম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের 4টি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে শ্রেণীকক্ষের পাশে বইমেলা। সকাল 7:30টায় নগরীর ঐতিহ্যবাহী মুসলিম হাই স্কুলে বইমেলার উদ্বোধন করা হয়। শ্রেণীকক্ষের পাশে এমন মেলায় বেশ সাড়া ফেলে শিক্ষার্থীদের মাঝে, তৈরি হয় উৎসবের আমেজ। মেলায় অংশ নিচ্ছে অনন্যা, অনুপম, অ্যাডর্ন, ইক্রিমিক্রি, কাকলি, জাগৃতি এবং সময় প্রকাশনী। মেলা চলবে 17 জুলাই পর্যন্ত। দ্বিতীয় পর্বে নগরীর ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বইমেলা, চলবে 20 থেকে 22 জুলাই পর্যন্ত। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় মেলায় আয়োজন করা হবে। 2016 সাল থেকে কৈশোর তারুণ্যে বই ট্রাস্ট দেশের বিভিন্ন বিদ্যালয়ে 108টি বইমেলা আয়োজন করেছে। এর মাধ্যমে হাজারো শিক্ষার্থী যুক্ত হয়েছে বইয়ের সঙ্গে, তৈরি হয়েছে নতুন পাঠক সমাজ।
বইমেলা দেখে ভালো লাগছে। আমি এখানে ভূতের গল্প দেখেছি, নানা বই দেখেছি। আমি এরকম বইমেলা ছাড়া আর কোনো বইমেলা দেখি নাই, মজা লাগছে। বিভিন্ন গল্প পছন্দ করি, যেমন হুমায়ুন আহমেদের গল্প সহ অনেক গল্প পছন্দ করি, আমার অনেক ভালো লাগছে। আমার কবি জসীমউদ্দিনের বই অনেক ভালো লাগে। আমি তিনটা দোকান দেখছি। রূপকথার বই পছন্দ হয়েছে, তারপর সিরিয়াল রূপকথা একটা আছে, এটা আমার পছন্দ হয়েছে। তারপরে এটা ভূতের গল্প আছে, এগুলো পছন্দ হয়েছে আমার। দুঃখজনক হলো সত্য যে আমরা বাচ্চাদেরকে বলি তোমরা বই পড়ো, কিন্তু আমাদের অভিভাবক মানে আমরা যারা এবং আমাদের শিক্ষকরা বই পড়েন না। সুতরাং আমরা চাই আমাদের এই কৈশোর তরুণের বই মূল লক্ষ্য হচ্ছে আমার সন্তানরা বই পড়বে, আমি বই পড়বো, আমার শিক্ষকরা বই পড়বেন, আমরা সবাই মিলে বই পড়বো। খানাখন্দ আর বিশাল গর্তে বেহাল কুমিল্লা ইপিজেড ও মেডিকেলমুখী সড়ক। চরম ভোগান্তিতে মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াতকারী রোগী ও স্বজনরা বিপাকে পড়তে হয় ইপিজেডের পণ্য আনয়নে। এ নিয়ে আরও জানাতে মেডিকেল সড়ক থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। মাসুদ, জানাবেন সড়কের কত কিলোমিটার বেহাল অবস্থায় রয়েছে? ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা? শাপিন, সড়কটি হচ্ছে কুমিল্লার কোটবাড়ি থেকে মেডিকেল কলেজ পর্যন্ত প্রায় 35 কিলোমিটার, প্রায় 12 কিলোমিটার সড়ক। এই সড়কের প্রায় 7 থেকে 8 কিলোমিটার সড়কেরই কিন্তু বেহাল দশা। তবে উদ্যোগ নিয়েছেন এখন সিটি কর্পোরেশন এই সড়কটি সংস্কার এবং উন্নয়ন কাজ করার জন্য কিন্তু ইতিমধ্যেই ঠিকাদার নিয়োগ করেছেন এবং ঠিকাদারও কিন্তু কাজ শুরু করেছেন। তবে কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে আসলে একটি পাশের কাজ মাটি উল্টিয়ে রেখেছেন, যার কারণে কিন্তু একটি পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে। ওই পাশটিও আসলে গর্ত এবং খানাখন্দে ভরা। এতে করে আমরা দেখেছি যে আসলে দিনের প্রত্যেকটি দিনের পুরো সময়টা জুড়ে কিন্তু জটতরি হচ্ছে যানবাহনের। এতে করে ভোগান্তিতে পড়ছেন এই সড়কে যাতায়াত করা সাধারণ মানুষ। একই সঙ্গে দুর্ভোগে রয়েছেন ইপিজেডে যারা কাজ করেন ওই ধরনের শ্রমিকগুলো। একই সঙ্গে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীরা চিকিৎসা সেবা নিতে আসেন এবং তাদের সঙ্গে যারা আসেন স্বজনরা, তারাও কিন্তু চরম দুর্ভোগের মধ্যে কিন্তু এই সড়কটি দিয়ে চলাচল করতে হচ্ছে। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি এবং সড়ক ও জনপথ বিভাগের সাথে আমরা কথা বলেছি। সড়ক ও জনপথ বিভাগ বলছেন এবং সিটি কর্পোরেশন বলছেন যে তারা ড্রেনেজ ব্যবস্থার কাজ করছেন এক পাশে, অন্য পাশে সড়ক ও জনপথ তাদের সড়কটি উন্নয়নের কাজ করছেন। তবে যে ঠিকাদারকে দেওয়া হয়েছে তিনি একটু সময় নিয়ে কাজ করছেন এবং নির্ধারিত সময় যে কাজ শুরু করার কথা ছিল সেটি শুরু করতে পারেনি। এতে করে কিন্তু যে বৃষ্টি আরম্ভ হওয়ার পরে কিন্তু আসলে এই কাজটিতে তারা হাত দিয়েছেন। এতে করে কিন্তু এক পাশের যে যান চলাচল করতে গিয়ে অবশ্যই আপনি দেখছেন আমার ক্যামেরায় যে জট তৈরি হচ্ছে। এখানকার এই সড়কের দুপাশে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে শিক্ষার্থীরা যখন শুরু করেন কলেজে স্কুলে প্রবেশ করা এবং ছুটির সময়, এই দু সময় 1 ঘন্টাব্যাপী যানজট তৈরি হয়। তো এই ভোগান্তির জন্য স্থানীয়রা বলছেন দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজটি শেষ করলেই মূলত হচ্ছে এই দুর্ভোগটা কমবে। তো শাপিন, এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। সহকর্মী মাসুদ আলম কুমিল্লা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন মেডিকেল ও ইপিজেড রোডের বেহাল দশার খবর। এদিকে খুলনায় 1 মাস ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। সবচেয়ে বেশি বেড়েছে বালাম এবং মিনিকেট জাতের চাল। এ নিয়ে আরও জানাতে নগরীর নিউ মার্কেট বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, চালের দাম কেজিতে কত টাকা করে বেড়েছে? এ নিয়ে ক্রেতারা বিক্রেতারা কি বলছেন? শাফিন, গত প্রায় 1 মাস ধরেই কিন্তু খুলনার যে বাজারগুলো রয়েছে সব বাজারে কিন্তু চালের দাম বেশ চড়া রয়েছে। বিশেষ করে গত 1 মাস আগে কিন্তু এখানে চালের দাম বেড়েছে প্রায় 5 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে এবং সবথেকে বেশি যে চালের দাম বেড়েছে সেটি হচ্ছে মিনিকেট, বালাম, এই চিকন চাল যেগুলো আছে সেগুলোর দাম কিন্তু সবচেয়ে বেশি বেড়েছে। মোটা চালের দামও বেড়েছে, মোটা চালের দাম কিন্তু বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত, কোনো চালে কিন্তু বেড়েছে 5 টাকা পর্যন্ত। তবে এখানে মিনিকেট জাতের যে চালগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু মোটামুটি অনেকটাই বেশি বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এখানে আজকে কিন্তু আমরা দেখেছি যে মিনিকেট চাল কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 85 থেকে 95 টাকার মধ্যে বিভিন্ন ধরন ভেদে। এর পাশাপাশি মোটা চাল যেগুলো আছে যেমন স্বর্ণা সহ অন্যান্য যে চাল রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে 48 থেকে শুরু করে 60 টাকা, 65 টাকা
65 টাকা পর্যন্ত। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত গত 1 মাস আগেই কিন্তু দাম সবচেয়ে বেশি বেড়েছে এবং তারপরে কিন্তু সেই দামে কিন্তু বিক্রি করা হচ্ছে, এখনও পর্যন্ত চালের দাম কমেনি। ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত বড় বড় যে মিল মালিকরা রয়েছেন তারা কিন্তু ধান ওঠার যে সময়টা সেই সময় কিন্তু তারা বেশি দামে ধান কিনে থাকেন এবং সেই কারণে কিন্তু ছোট ছোট যে মিল মালিকরা তারা কিন্তু অনেকেই চালের যে উৎপাদন সেটি কিন্তু অব্যাহত রাখতে পারছে না এবং যার ফলে কিন্তু ছোট ছোট মিল থেকে চাল বাজারে সরবরাহ করা হচ্ছে না এবং সে কারণে কিন্তু চালের যে সরবরাহ সেটি কিন্তু কিছুটা কমেছে, এমনটাই কিন্তু বলছেন এখানকার অনেক ব্যবসায়ীরা। তবে এখানকার যে ক্রেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত গত প্রায় 1 মাস ধরেই চালের দাম কিন্তু মোটামুটি চড়া রয়েছে এবং এই দাম যদি না কমে তাহলে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু নিত্যপণ্যের বাজার নিয়ে বেশ সংকটে পড়বেন। বিশেষ করে আমরা দেখেছি যে মাছ মাংসের দাম বা সবজির দাম কিন্তু অনেকটাই চড়া রয়েছে এই বর্ষার কারণে এবং একই সাথে যদি চালের দাম বেশি থাকে তাহলে কিন্তু মানুষের স্বাভাবিক জীবনযাপনে সমস্যা হতে পারে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার চালের বাজার থেকে সবশেষ খবর। শাফিন। খুলনা থেকে চালের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। কাঁঠাল উৎপাদনে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশ, তারপরেও রপ্তানিযোগ্য পণ্য হিসেবে পিছিয়ে জাতীয় ফল কাঁঠাল। প্রতি বছর দেশে কাঁঠাল আবাদের জমির পরিমাণ বাড়লেও বাড়েনি ফলন। অন্যদিকে উৎপাদিত কাঁঠালের 1/3 অপচয় হয় সংরক্ষণ ও সঠিক বাজারজাতকরণ প্রক্রিয়ার অভাবে। গবেষকরা বলছেন জাতভিত্তিক চাষ ও সঠিক পরিকল্পনা আর বাজার সংযোগ করা হলে এই কাঁঠালই হতে পারে জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ফরহাদ আহমেদ বাবুর তোলা ছবিতে ইফতেখার রায়হানের প্রতিবেদন। গ্রীষ্ম এলেই প্রকৃতি যেন বদলে ফেলে নিজের রং, চারদিকে সবুজের ঢেউ, বাতাসে ভেসে বেড়ায় এক চেনা ঘ্রাণ। এই মৌসুমে গ্রাম বাংলার আনাচে কানাচে সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকে কাঁচা পাকা কাঁঠাল। বাড়ির উঠানে গাছের ছায়ায় এক টুকরো পাকা কাঁঠাল যেন গ্রীষ্মের সবচেয়ে বড় আনন্দ। তবে জাতীয় ফল হলেও আম লিচুর মতো ফলের তালিকায় জনপ্রিয় হয়ে উঠতে পারেনি কাঁঠাল। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কাঁঠাল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও রপ্তানিযোগ্য পণ্যে পিছিয়ে সোনালী এই ফল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কাঁঠালকে সুপারফুড হিসেবে রপ্তানি করছে, অথচ আমাদের দেশের এই সোনালী ফল স্বাদে, গ্রানে ও পুষ্টিতে অতুলনীয় হওয়া সত্ত্বেও এখনও স্থানীয় বাজারেই সীমাবদ্ধ। যেখানে আম ও লিচু নিয়ে রপ্তানি পরিকল্পনা সরগরম, সেখানে জাতীয় ফল কাঁঠাল এখনও অবহেলায় পড়ে আছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত কাঁঠালের 6টি জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে বাড়ি 3 ও বাড়ি 6 জাতের কাঁঠালের আন্তর্জাতিক বাজারে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। অথচ অধিকাংশ প্রান্তিক চাষি এসব জাত কিংবা চাহিদা সম্পর্কে একেবারেই অজ্ঞ। এক একটা বাগানের ভিতরে দেখা গেছে যদি 50টা গাছ থাকে, 50টা গাছের কাঁঠালই 50 রকম। যে বাড়ি 1 থেকে বাড়ি 6 পর্যন্ত যে কাঁঠালের বিষয়টা, এটা আমাদের এলাকার মধ্যে এখনো প্রযোজ্য হয় নাই। এটা টাঙ্গাইলের কাঁঠাল, এটা গাজীপুরের কাঁঠাল, এটা হলো কাবাসিয়ার কাঁঠাল, এরকম রকম আছে, কিন্তু কাঁঠালের দেরি কোনো নাম আর নাই। জাত সম্পর্কে এটা এরকম কোনো জাত আমরা শুনিও নাই, জানিও নাই, বা আমাদের বাপদাদার সম্পর্কে এখনো বুঝিই নাই যে এটার জাত কি, এটার কোনো জাত হয় নাই। কাঁঠালের একটা হলো কি, এটা আর কোনো ধরনের বোঝা যায় না, কাঁঠাল কাঁঠালেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2019-20 অর্থ বছরে 16,554 হেক্টর জমিতে ফলন হয় 10.2 টন কাঁঠাল। 2023-24 এই সময়ের মধ্যে কাঁঠালের আবাদি জমির পরিমাণ বেড়েছে 3 গুণের বেশি, অথচ ফলন বাড়েনি। একই সময়ে সুখবর নেই রপ্তানিতেও। 2021-22 অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ 2,711 টন কাঁঠাল রপ্তানি করা হয়। তবে পরের বছরই ঘটে বড় পতন। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন কাঁঠালের বাণিজ্যিক সুফল পেতে জাতভিত্তিক চাষ, সংরক্ষণ, আধুনিক পরিবহন সুবিধা এবং রপ্তানিমুখী পরিকল্পনার কোনো বিকল্প নেই। স্টোরেজ সিস্টেমটা যখন আপনার তৈরি হয়ে যাবে এবং প্যাক হাউস তৈরি হবে, যেখানে পরিচর্যার জায়গাটা ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আমাদের রপ্তানি অটোমেটিক্যালি বাড়বে এবং আমাদের যারা আমদানিকারক এবং বিদেশি যেখানে আমাদের রপ্তানি হবে তাদের কমপ্লায়েন্সটা কিন্তু আমরা তখন সেই ক্ষেত্রে আমরা তাদের ফুলফিল করা আমাদের পক্ষে খুব সহজ হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক যৌথ গবেষণায় দেখা গেছে দেশে উৎপাদিত কাঁঠালের প্রায় 1/3 নষ্ট হয়। তবে কাঁঠালের বহুবিধ ব্যবহার নিশ্চিতে সারা দেশে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।
আমাদের আসলে আরও মার্কেট তৈরি করা প্রয়োজন। আমাদের উদ্যোক্তা কিন্তু তৈরি হয়েছে এবং হচ্ছে, তাদের কিছু আমাদের আরও ফ্যাসিলিটেট করা দরকার। আমাদের কিছু সহযোগিতা তাদের দিতে হবে, যেমন যন্ত্রপাতি দেওয়া দরকার, তাদের কিছু প্যাকেজিং ম্যাটেরিয়াল দরকার, এবং ফাইনালি হচ্ছে তাদেরকে মার্কেট তৈরি করে দিতে হবে। এদিকে বিশ্বব্যাংকের অর্থায়নে পার্টনার প্রকল্পের আওতায় 5টি কৃষিপণ্য নিয়ে কাজ করছে কৃষি বিপণন অধিদপ্তর। এর মধ্যে কাঁঠাল অন্যতম, যেখানে কৃষকদের সঙ্গে সরাসরি ব্যবসায়ীদের সংযোগ তৈরি করতে কাজ করছে কৃষি বিভাগ। কাঁঠালের ক্রেতা এবং বিক্রেতার মধ্যে লিঙ্কেজ করে দেওয়া হবে। এভাবে কাঁঠাল নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি এবছর কাঁঠাল চাষিদেরকে আমরা সরাসরি ওই রকম কোনো সাপোর্ট তেমন একটা দিতে পারি না, কিন্তু আগামী বছরের মধ্যে বা কাঁঠাল শুরু হওয়ার আগেই আমরা সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবো। সম্প্রতি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে গাজীপুরের কাঁঠাল। এর মধ্য দিয়ে খুলেছে সম্ভাবনার নতুন দুয়ার। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। বরগুনায় শুরু হয়েছে 7 দিন ব্যাপী বৃক্ষ মেলা। মেলায় 30টি স্টলে স্থান পেয়েছে দেশি বিদেশি নানা প্রজাতির ফলদ ও বনজ গাছ। এ বিষয়ে শহরের টাউন হল মাঠ থেকে জানাতে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, বৃক্ষ মেলায় ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? মেলায় ব্যতিক্রমী কোনো গাছ পাওয়া যাচ্ছে কিনা? শাফিন, আজকে কেবল শুরু হলো বৃক্ষ মেলা এবং এখন পর্যন্ত তেমন একটা ভিড় আমরা দেখিনি। সকালে কিছু শিক্ষার্থী এখানে উপস্থিত ছিলেন যখন এখানে বৃক্ষ মেলাটি উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক এবং বন বিভাগের কর্মকর্তা। তো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এবারের বৃক্ষ মেলার যে প্রতিপাদ্য সেটি হচ্ছে পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি। তো পরিকল্পিত বনায়ন বিষয়টি কিন্তু উপকূলের সাথে বেশ জড়িত, কেননা আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে ঝড় ঝাপটা জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে এখানে যে বৃক্ষ আমাদের রক্ষা করে আসছে, সেক্ষেত্রে পরিকল্পিত বনায়নের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন এখানকার বন কর্মকর্তা। আর একটি বিষয় যে আমরা দেখেছি যে বিভিন্ন ঝড়ের সময় এখানে যারা অপরিকল্পিতভাবে গাছ রোপণ করেন, বিশেষ করে চাম্বল গাছ যারা রোপণ করেন, তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং জানমালের ক্ষতি হয় এই ঝড় ঝাপটা জলোচ্ছ্বাসে। চাম্বল গাছ পড়ে অনেকে মারা যাওয়ার কথাও আমরা জানতে পেরেছি। তো বিগত বছরগুলোতে আমরা যে বিষয়টি দেখেছিলাম ফলদ গাছের বিষয়ে, যে 10 থেকে 12 বছর আগে গেলেও এখানে কিন্তু মানুষ, যারা উপকূলের মানুষ, তারা কিন্তু রাজশাহীর আমের উপর নির্ভরশীল ছিলেন কিংবা রাজশাহীর লিচু খেতে পছন্দ করতেন। তো সেই দিনটি এখন আর নেই। এখন কিন্তু এখানের মানুষ ফলদ গাছ রোপণ করছেন, তারা বেশ উৎসাহ ভরে ফলদ গাছ রোপণ করছেন। এর ফলে কিন্তু ফলের যে চাহিদা উপকূল জুড়ে সেটি কিন্তু পূরণ হচ্ছে। একই সাথে আমরা দেখেছি যে এখানে শৌখিন যেসব বৃক্ষ রয়েছে, ফুলের গাছ রয়েছে, সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আমরা এইসব যে কাজু বাদাম, লাল কাঁঠাল সহ বিভিন্ন ধরনের ফলদ গাছ কিন্তু এখানে রয়েছে। ফুলের গাছের মধ্যে আমরা দেখেছি জবা ফুল, হাসনেনা ফুল, পলাশ, কনক চাপা, বাসন্তী, মালতী, নয়নতারা, সব ধরনের ফুল কিন্তু এখানে, ফুলের গাছ কিন্তু এখানে রয়েছে। এবং এখানকার আয়োজক কর্তৃপক্ষ বলছে যে এইবারের যে মেলাটিতে যাতে যে কোনো গাছের দাম কমিয়ে রাখা হয় সে বিষয়ে কিন্তু প্রশাসন একটা নির্দেশনা আজকে উদ্বোধনের সময় দিয়েছেন। তো আমরাও দেখেছি এখানে 100 থেকে 50,000 টাকা মূল্যের যে গাছ সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। এবং শিক্ষার্থীরা সকালে এসেছিলেন, স্কুল শুরু হওয়ার আগে তারা এসে দেখেছেন এবং এখনো আমরা দেখেছি 2-4 জন করে মানুষ আসতে শুরু করেছেন। এবং বেলা যত গড়াবে, মানে বিকেল বেলাতে এই মেলা মাঠে কিন্তু ভিড় আরো বাড়বে। এবং এখানে কেবলমাত্র শুরু হলো এবং নার্সারি মালিক যারা রয়েছেন তারা কিন্তু তাদের নার্সারিগুলো সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছেন। এবং এখানে দেশি জাতীয় যেমন ফল রয়েছে, একই সাথে বিদেশিও ফল রয়েছে। আমরা এখানে দেখছি ড্রাগন রয়েছে, আলু বোখারা রয়েছে, পিচ ফল রয়েছে এবং নানা প্রজাতির ফল কিন্তু এখানে রয়েছে। তো এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন যে 7 দিন ব্যাপী যে মেলাটি অনুষ্ঠিত হবে সেটি আজকে থেকে পরবর্তী 7 দিন পর্যন্ত চলবে এবং প্রয়োজন বোধহয় সেই মেলার সময় কিন্তু আরো বাড়ানো যেতে পারে। তো এই ছিল বরগুনার বৃক্ষ মেলা থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাফিন। জিয়াদ মাহমুদ বরগুনা থেকে জানাচ্ছিলেন বৃক্ষ মেলার খবর। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় উত্তাল রয়েছে সাগর। এমন অবস্থায় দেশের সকল সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি আছে। এ নিয়ে আরও জানাতে কলাপাড়ার আন্ধারমানিক নদের পাড় থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, সমুদ্র বন্দরের পাশাপাশি নদী বন্দরে কোনো সতর্কতা সংকেত আছে কিনা? মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে ফিরেছে কিনা?
শাফিন, নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এবং নৌবন্দর কর্তৃপক্ষ। এছাড়া যে স্থলবন্দরে যে স্থল নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই স্থল নিম্নচাপের প্রভাবে কিন্তু উপকূলীয় অঞ্চলের যে নদ নদী এবং বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হয়ে উঠেছে। উত্তাল বঙ্গোপসাগর থেকে সকল মাছ ধরা ট্রলার তারা নিরাপদ আশ্রয়ে শিববাড়িয়া নদ সহ বিভিন্ন পোতাশ্রয়ে আশ্রয়ে রয়েছে। এক কথা বলা যায় যে মাছ শিকার প্রায় বন্ধ রয়েছে। এছাড়া যে উপকূলীয় অঞ্চলের যে নদ নদীর তীরে যে সকল যে ছোট মাছ ধরা ট্রলার এবং ছোট এক মালাই নৌকার মাধ্যমে যে সকলে জেলেরা মাছ শিকার করছেন তাদেরকেও সাবধানে চলাচল করার জন্য নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এখন কিন্তু উপকূলীয় অঞ্চলে মেঘ রয়েছে এবং মেঘে মেঘে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে, তবে স্থলভাগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে এমনটি আমরা দেখতে পেরেছি। এছাড়া যে উপকূলীয় অঞ্চলের যে সকল জেলে ট্রলার মালিক রয়েছে তারা বলেছেন যে মাত্র ২ থেকে ৩ দিন তারা বঙ্গোপসাগরে মাছ শিকার করেছেন, কিন্তু হঠাৎ আবারও বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি এবং সেটি নিম্নচাপে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় বাতাসের তীব্রতায় কিন্তু সাগর উত্তাল হয়ে উঠেছে এবং সেই উত্তাল সমুদ্র টিকতে না পেরে অনেক ট্রলারই মৎস্যবন্দর আলীপুর মহিপুরে তারা নিরাপদ আশ্রয় ফিরে এসেছে। তো এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হয়েছিলেন জসিম পারভেজ। শেষ করব এখন জনপদে যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সোহাগ হত্যায় আরও একজন গ্রেপ্তার, অভিযুক্ত নান্নু ইটের ব্লক দিয়ে আঘাত করা 4 জনের একজন। যুক্তরাষ্ট্রের 35% শুল্ক ঘোষণার অনেক ক্রয়াদেশ স্থগিত, বাড়তি কর নিতে অনাগ্রহ ক্রেতার। 5 মাস ধরে বন্ধ সিলেটের ফেঞ্চুগঞ্জের ইউরিয়া কারখানা, পরিচালন সীমাবদ্ধতাকে দুষছেন কর্তৃপক্ষ। চাঁদপুর শহরে তদারকির অভাবে নষ্ট পুলিশের সিসি ক্যামেরা, শহরে বাড়ছে অপরাধ প্রবণতা। সামান্য জোয়ারেই দুর্বল বাঁধ ভেঙে প্লাবিত হয় হাতিয়া, দ্রুত মেরামত না হলে বড় ক্ষতির শঙ্কা। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।